হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আজ এই ভিডিওর মাধ্যমে আমি একটি নতুন টপিক নিয়ে আলোচনা করতে চলেছি। সেটা হচ্ছে যে হিস্ট্রি অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। আমাদের যে ভারতবর্ষের যে সংবিধান 1946 সালে 9ই ডিসেম্বর সর্বপ্রথম গণপরিষদ গঠন হলো। তারপরে তখন সচিদানন্দ সিনহা, এস এন সিনহাই বলছি আমি, সর্বপ্রথম তিনি হয়েছিলেন টেম্পোরারি সভাপতি, ঠিক আছে, অস্থায়ী সভাপতি। এবং তারপরে 1946-এরই 11ই ডিসেম্বর হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ, তিনি হয়ে গেলেন পার্মানেন্ট প্রেসিডেন্ট, পার্মানেন্ট সভাপতি আর কি, স্থায়ী সভাপতি নির্বাচিত হলেন। এবং এই গণপরিষদই আমাদের সংবিধান রচনা করলো। আলটিমেটলি 1949 সালের 26শে নভেম্বর সেদিন কি হলো, যে গণপরিষদ দ্বারা অ্যাডপ্টেড হলো। আর 1950 সালের 26শে জানুয়ারি থেকে সংবিধান কার্যকরী হলো আমাদের দেশে। তো এই সংবিধান তো একদিনে রচিত হয়নি, সংবিধানের পিছনে বহু কাহিনী আছে। এবং সেই কাহিনী 2-3 বছর পুরনো কাহিনী নয়। আমাদের যে গণপরিষদ গঠিত হয়েছিল, সেই গণপরিষদ 2 ইয়ার্স 11 মান্থস এবং 18 ডেজ, এই কটা দিন পরে আমাদের সংবিধান রচিত হয়েছিল। কিন্তু তাই বলে এই কটা দিনই যে সংবিধান রচিত দায়ী আমাদের সংবিধান রচনার পিছনে, তা কিন্তু নয়। এর পিছনে আরো অনেক বড় ইতিহাস আছে। এবং সেই ইতিহাসটা শুরু হচ্ছে কবে থেকে না, 1498 খ্রিস্টাব্দ থেকে। 1498 খ্রিস্টাব্দ খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ এই সেই একটা একটা সাল, যে সালে আমাদের দেশ থেকে বহির্দেশের যোগাযোগ স্থাপিত হলো। ঠিক আছে, কি কি স্থাপিত হলো না, একজন পর্তুগিজ নাবিক ছিলেন, তার নাম কি ছিল? ভাস্কো দা গামা। সেই ভাস্কো দা গামা সর্বপ্রথম সি রুট আবিষ্কার করলেন ভারতবর্ষে আসার। তখন অন্যান্য দেশ থেকে আসার চেষ্টা করছে, কিন্তু আবিষ্কার করতে পারছে না। আলটিমেটলি তিনি উচ্চমাসা অন্তরীপ, ঝড়ের অন্তরীপ, সবাই হয়তো জেনে থাকবে, পর্তুগাল থেকে বেরিয়ে তিনি আফ্রিকার ঠিক নিচ দিয়ে এসে ভারতবর্ষে যে কালিকট বন্দর, এই কালিকট বন্দরে এসে পৌঁছলেন কত সালে না, 1498 সালে। এই কালিকট বন্দরে তখন জামোরিন বলে একজন হিন্দু রাজা রাজত্ব করছেন, ঠিক আছে, জামোরিন। তো এইবার কি হচ্ছে, যে তিনি খুব সাদর অভ্যর্থনা জানালেন এবং সর্বপ্রথম পর্তুগাল আমাদের ভারতবর্ষে উপনিবেশ স্থাপন করলো। এখানে আমাদের যে কোচিন ছিল, সেই কোচিনে বন্দর তৈরি করলো, গোয়াতে বন্দর তৈরি করলো। প্রথমে কোচিনে ওদের পর্তুগিজের ক্যাপিটাল করেছিল, এবং পরবর্তীতে নিয়ে যায় গোয়াতে। এবং সেখানে দুজন বড় বড় নেতা ছিলেন। আই মিন, একজন ছিলেন হচ্ছেন আলবুকার্ক, আর আলবুকার্ক ছিলেন একজন, আর আরেকজন ছিলেন হচ্ছেন যে আলমিদা, আলমিদা এবং আলবুকার্ক। তো আলমিদা ওই বলে না, পলিসি অফ ব্লু ওয়াটার, তারপরে পলিসি অফ ইম্পেরিয়ালিজম হচ্ছে আলবুকার্ক। তো যাই হোক, সে মোটামুটি ইম্পর্টেন্ট, অতটা ইম্পর্টেন্ট নয়। তো ওনারা আস্তে আস্তে সেখানকার জেনারেল হয়েছিলেন, কোচিন, গোয়ার ইত্যাদি ইত্যাদি। তার পরবর্তীতে এটা গেল পর্তুগিজ। এরপরে কি হলো? এরপর হলো ডাচ। ডাচ মানে কি? ডাচ মানে হচ্ছে যারা নেদারল্যান্ডের বাসিন্দা, অর্থাৎ ওলন্দাজ যাদেরকে বলা হতো, তারা ভারতবর্ষে এলো। তারা কি করলো? 1605 সালে তারা প্রথম ভারতবর্ষে মাসুলিপত্তনমে, ঠিক আছে, সর্বপ্রথম বন্দর স্থাপন করলো ডাচ। তারপরে ডাচের পরে কি হলো? ইংলিশ, মানে ব্রিটিশ, ঠিক আছে, ব্রিটিশ। এইবার ব্রিটিশরা এসে কি করলো? দুজনের নাম, একজন হচ্ছেন যে উইলিয়াম হকিন্স, আর একজন হচ্ছেন স্যার থমাস লো। উইলিয়াম হকিন্স লোকটাকে, যে তিনি 1609 সালে জাহাঙ্গীরের দরবারে এলেন, জাহাঙ্গীরের দরবারে। এবং জাহাঙ্গীরের দরবারে এসে তিনি কি করলেন না, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে প্রথম বাণিজ্য, ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থাপিত হয়েছিল কিন্তু 1600 খ্রিস্টাব্দে, ঠিক আছে, 1600 খ্রিস্টাব্দে। তাদের প্রথম যে বন্দর, সেই বন্দর সুরাটে তৈরি করার জন্য তিনি জাহাঙ্গীরের দরবারে এসেছিলেন। এবং যার পরবর্তীতে কি হলো, 1613 সালে সুরাটে বন্দর স্থাপন করলো কে?
না ব্রিটিশ অর্থাৎ ইংলিশ। তারপরে 1615 সালে জাহাঙ্গীরের দরবারে আর একজন এলেন, তিনি হচ্ছেন কি স্যার থমাস রো। এবং তিনি এসে কি করলেন না, আহ, ভারতবর্ষের সঙ্গে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে বাণিজ্য, যে ট্রেড পলিসি, সেইগুলো শুরু করার জন্য তিনি এসেছিলেন। স্যার থমাস রো, দুজন নাম, এই দুজন নামটা যেন অবশ্যই মনে থাকে। এটা হচ্ছে স্যার থমাস রো, আর একজন হচ্ছে উইলিয়াম হকিন্স। ঠিক আছে, তো এই ইংলিশের পরে এলো কি ফ্রেঞ্চ, বা ফ্রেঞ্চ বলা হয় না, ডেনসও বলা হয়, ড্যানিশ। ড্যানিশ মানে কি, যারা ডেনমার্কের বাসিন্দা, ড্যানিশ। আর তারপরে লাস্টে কি হলো, ফ্রেঞ্চ। 1664 সালে তারা এলো, ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হলো। আর 1667-68 দিকে হচ্ছে সুরাটেই প্রথম বন্দর স্থাপিত হলো। ঠিক আছে, তো এরপরে যেটা ইম্পর্টেন্ট, তো সেটা হচ্ছে যে পরীক্ষায় প্রশ্ন আসে যে কার পরে কে এসেছিল, এই ক্রোনোলজিটা খুব ইম্পর্টেন্ট। এবার মনে থাকবে কে কে এসেছিল। প্রথমে ছিল পর্তুগিজ, তারপরে এলো কি ডাচ, তারপরে হলো কি ইংলিশ মানে ব্রিটিশ, তারপরে কি হলো ডেনস মানে ড্যানিশ, তারপরে কি হলো ফ্রেঞ্চ। এই হচ্ছে এই ক্রোনোলজিতে তারা এসেছিল। এই গেল ঘটনা। এবার এরপরে কি হচ্ছে যে ভারতবর্ষে ব্রিটিশরা আস্তে আস্তে ট্রেডার থেকে, অর্থাৎ তারা ব্যবসায়ী থেকে তারা আস্তে আস্তে শাসক হয়ে উঠতে শুরু করলো। এবং তারপরে যে এই যে আমি বলেছি, আমি এখানেই লিখছি। তো তারপরে কি হচ্ছে যে কতগুলো যুদ্ধ সংগঠিত হয়েছিল। তার আগে 1717 সালে একটা ঘটনা ঘটেছিল। সেটা কি ছিল, ফারুক শেরের ফরমান। সেই ফারুক শেরের ফরমান দ্বারা কি করলো, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা বিনা শুল্কে বাণিজ্য করার অধিকার পেল মুঘল সম্রাট ফারুক শেরের কাছ থেকে। বিনা শুল্কে বাণিজ্য, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই যে বিনা শুল্কে বাণিজ্য করার অধিকারটা যে পেয়ে গেল, তারপরেই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের অবস্থা পাল্টে গেল। এবং তারা তখন দেখলো যে সোনেকে চিরিয়ে ইন্ডিয়াতে আমরা শুধু বাণিজ্যই কেন করবো, আমরা এখানকার শাসক হয়ে উঠবো। এবং সেই আস্তে আস্তে তাদের সেখান থেকেই শুরু হয় সবকিছু। এবং 1757 সালে পলাশী যুদ্ধ শুরু হয়। এবং পলাশী যুদ্ধে সিরাজউদ্দৌলা অর্থাৎ বাংলা নবাব সিরাজউদ্দৌলাকে হারিয়ে দেয়। এবং তারপর পরেই 1764 সালে কি হচ্ছে, বক্সার যুদ্ধ হচ্ছে, বক্সারের যুদ্ধ। এবং 1765 সালে দেওয়ানি লাভ, কোথাকার দেওয়ানি লাভ, বাংলা, বিহার ও উড়িষ্যা, বাংলা, বিহার, উড়িষ্যা। বক্সারের যুদ্ধে কি হচ্ছে, আমাদের যে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম ছিল সেই সময়, তাকে হারিয়ে দিল। এবার তুমি ভেবে দেখো যে যখন মুঘল সম্রাটকে হারিয়ে দিল মানে কি, ভারতবর্ষের যারা মেন হোতা তাদেরকে তো হারিয়ে দিল। তো আস্তে আস্তে তারা কি হলো, যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ধীরে ধীরে তারা ব্যবসায়ী থেকে শাসক শ্রেণীতে গড়ে উঠলো। এরপর বাংলা, বিহার, উড়িষ্যা যখন দেওয়ানি লাভ করে ফেললো, তখন তারা ওখানে তারা সমস্ত কিছু খাজনা ফাজনা এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এবং রেভিনিউ পুরোটারই তারা অধিকার পেয়ে গেল। হলো, এইবার এত কিছু হওয়ার পরে এইবার শুরু হচ্ছে আসল খেলা। কি খেলা শুরু হচ্ছে, 1773। এইবার 1773 সালের আগ পর্যন্ত আমরা দেখেছি যে প্রথমে কোথায়, সুরাটে বাণিজ্য স্থাপন করলো বন্দর, এবং তারপরে ক্যালকাটা, মাদ্রাজ, বোম্বে। ঠিক আছে, ক্যালকাটা, মাদ্রাজ, বোম্বে, সুরাট, এইসব জায়গায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কাদেরকে বসিয়ে রেখেছিল, গভর্নর। ঠিক আছে, গভর্নর। কিন্তু ঘটনা হচ্ছে যে যখন তারা পূর্ব দিকটা অধিকার করে নিল, ভারতবর্ষের পূর্ব দিক, যার ফলে তারা তখন দেখলো যে এই গভর্নর যে ছিল, তো এই গভর্নরদের প্রত্যেকের কিন্তু সেম পাওয়ার ছিল। যেহেতু ক্যালকাটা পূর্ব দিক এবং ক্যালকাটাকে তারা টার্গেট করেছিল প্রথম থেকে এবং জয়ীও হলো। এবং 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট এলো, এবং সেই 1773 সালের রেগুলেটিং অ্যাক্ট দ্বারা বাংলার যে গভর্নর ছিল, সেই গভর্নর পদ থেকে সরিয়ে কি করলো, গভর্নর জেনারেল অফ বেঙ্গল করে ফেললো। ঠিক আছে, এবং বাদ বাকি যে গভর্নরগুলো
তারা এর আন্ডারে থাকবে। ঠিক আছে, তাহলে প্রথম পরীক্ষায় প্রশ্ন আসে যে বাংলার শেষ গভর্নর কে? বাংলার শেষ গভর্নর হচ্ছে কে না? ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস শেষ গভর্নর। আর যদি বলে প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গল, সেম ব্যক্তি, ওয়ারেন হেস্টিংস। ঠিক আছে, এটা ছিল কি 1773 সালের রেগুলেটিং অ্যাক্ট। এই অ্যাক্টের মাধ্যমে এইবার এই ফার্স্ট অ্যাক্ট, যে অ্যাক্টের মাধ্যমে কি করলো, তারা বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি করলো, সরি দেওয়ানি করেছিল, এবং তারা পূর্ব দিকটা পুরোপুরি ক্যাপচার করে ফেললো, এবং গভর্নর পদটাকে সরিয়ে তারা গভর্নর জেনারেল অফ বেঙ্গল করে ফেললো। বাদবাকি যে এই যে মাদ্রাজ, বোম্বে আর সুরাট, এদেরকে আন্ডারে রেখে দিল। আর কি হলো, 1773 সালে একটা জিনিস হচ্ছে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হলো। এবং কোথায় প্রতিষ্ঠিত হলো? সেটা ক্যালকাটায়। ফার্স্ট আমাদের চিফ জাস্টিস কে ছিলেন না? স্যার এলিজা ইম্পে। ঠিক আছে, এই 1773 সালে রেগুলেটিং অ্যাক্টের দ্বারা এটা হয়েছিল। এরপরে কি হচ্ছে, 1784 সালের পিটের ভারত শাসন আইন, পিটস ইন্ডিয়া অ্যাক্ট। ঠিক আছে, পিটস ইন্ডিয়া অ্যাক্ট। এবার কি হচ্ছে ব্যাপারটা, যে এই যে গভর্নর জেনারেল অফ বেঙ্গল, এ কার অধীনে থাকবে? এ আছে কার অধীনে? না, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে। এইবার কি করলো, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার অধীনে আছে? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার অধীনে আছে? ব্রিটিশ মনার্কের অধীনে আছে, তাই তো? ব্রিটিশ মনার্কের অধীনে। এবার এরা কি করলো, একটা 6 মেম্বার কমিটি গঠন করলো। 6 মেম্বার কমিটি গঠন করলো, যে কমিটিতে কে থাকবে? একজন ব্রিটিশ মনার্কের একজন মিনিস্টার থাকবে এখানে, এবং সে, তার আন্ডারে থাকবে কারা? না হচ্ছে এই গভর্নর জেনারেল থাকবে। অর্থাৎ 1784 সালে ভারত শাসন আইনটা হচ্ছে আস্তে আস্তে কিন্তু জিনিসটা খুব রেগুলেটেড হচ্ছে। ঠিক আছে, মানে একটা সিস্টেমে চলে যাচ্ছে। তো 1784 সালে পিটের ভারত শাসন আইনে এটাই ছিল যে ছজনের একটা মেম্বার প্যানেল গঠিত হলো, এবং সেখানে একজন ব্রিটিশ মানে মনার্কের একজন মিনিস্টার থাকবে। এরপরে কি আসছে? এরপরে আসছে 1813 সালে চার্টার অ্যাক্ট। একটা জিনিস, যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তার তো মনোপলি ছিল পুরো সারা ভারতবর্ষের, নামটা সেজন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি হয়েছিল। যত কিছু দ্রব্য, সমস্ত কিছুর মনোপলি এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে ছিল। মনোপলি বলতে একটাই কোম্পানি, এবং সেই সবকিছু জিনিসপত্রের দাম সবকিছু সেই ডিসাইড করতো, অর্থাৎ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এরপরে কি হচ্ছে, যে শুধুমাত্র চা বাদে বাকি সমস্ত দ্রব্যের, বাকি সমস্ত বস্তুর যা যা ব্যবসা ছিল কোম্পানি, সেগুলো তো সব মনোপলি খতম হয়ে গেল এই 1813 সালে চার্টার অ্যাক্টের মাধ্যমে। ঠিক আছে, এটা একটা নেক্সট। এরপরে 1833 চার্টার অ্যাক্ট আসছে। এই 33 চার্টার অ্যাক্টটা খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? এখানে কি চায়ের উপরেও যে মনোপলিটা স্টপ করা হয়েছিল না, সেটাও করা হলো। অর্থাৎ চাকেও মানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মনোপলিটা পুরোপুরি বন্ধ হলো 1833 চার্টার অ্যাক্টের মাধ্যমে। এইবার এই যে সময় পিরিয়ডটা, অর্থাৎ এই 1784 থেকে 1833, এর মধ্যে অনেক ঘটনা ঘটেছে। কিরকম ঘটনা ঘটেছে? আমাদের ইঙ্গ মহীশূর যুদ্ধ হয়েছে, হায়দার আলী, টিপু সুলতান, প্রত্যেকেই জানো। এবার কি হচ্ছে না, শ্রীরঙ্গপত্তনের সন্ধি স্বাক্ষরিত হয়েছে, ম্যাঙ্গালোরের সন্ধি স্বাক্ষরিত হয়েছে, যারা বলে পুরো দাক্ষিণাত্য ভারতবর্ষের যে পুরো দাক্ষিণাত্য আস্তে আস্তে ব্রিটিশদের কবলে চলে এলো। তারপরে কি হচ্ছে, মারাঠাদের সঙ্গে যুদ্ধ হয়েছে, এবং তার ফলে বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয়েছে 1802 সালে। ঠিক আছে, যার ফলে কি হচ্ছে, যে আস্তে আস্তে ওই পুরো দাক্ষিণাত্য রিজিয়ন, এই রিজিয়নগুলো আস্তে আস্তে অধিকার করে নিচ্ছে। 1816 সালের দিকে আরেকটা স্বাক্ষরিত হয়েছিল, সগৌলি সন্ধি, নেপালের সঙ্গে ট্রিটি। এবং সেখানে তারপর কি, এগুলোর মাধ্যমে কি হচ্ছে না, আর একটা জিনিস, 1809 সালে রঞ্জিত সিং এর সঙ্গে যুদ্ধ হয়েছিল, এবং সেখানে ইঙ্গ শিখ যুদ্ধটা। মানে বোঝা যাচ্ছে যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ধীরে ধীরে সে দাক্ষিণাত্যও দখল করে নিয়েছে, সে উত্তরেও পুরোপুরি দখল করে নিচ্ছে। এবার নিতে নিতে তাহলে এবার একটা জিনিস প্রশ্ন আসতেই পারে, যে কেন পদটার নাম গভর্নর জেনারেল অফ বেঙ্গল থাকবে? সে তো আস্তে আস্তে পুরো ইন্ডিয়াটাই দখল করে নিচ্ছে। তাহলে কি হচ্ছে, 1833 সালে এই অ্যাক্টের মাধ্যমে কি করা হলো, গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে সরিয়ে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া করা হলো। ঠিক আছে, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। পরীক্ষায় প্রশ্ন আসে যে ভারতবর্ষের মানে লাস্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে, কি উত্তর হবে? লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। ঠিক আছে, লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। আর ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়াকে, সেও হচ্ছে কি লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। ঠিক আছে, এই গেল হচ্ছে 1833 সালের চার্টার অ্যাক্ট।
এরপরে যে একটা আসছে সেটা হচ্ছে যে 1858 সালে কোম্পানিজ অ্যাক্ট। ঠিক আছে, মানে কোম্পানিজ অ্যাক্ট না, এটা হচ্ছে যে ক্রাউনস অ্যাক্ট, ব্রিটিশ ক্রাউন। সে সময় ব্রিটিশ ক্রাউনের যে ছিল সে ছিল, তিনি ছিলেন কে না আমাদের কুইন এলিজাবেথ, সরি কুইন ভিক্টোরিয়া। সে সময় ছিলেন কে কুইন ভিক্টোরিয়া। এলিজাবেথ তো পরে ছিল, ভুলে গেছে, কুইন ভিক্টোরিয়া। 1857 সালে একটা খুব ইম্পর্টেন্ট ঘটনা ঘটেছিল আমাদের ভারতবর্ষে। সেই ঘটনাটা কি ছিল? সেই ঘটনাটা ছিল হচ্ছে যে সিপাহী বিদ্রোহ হয়েছিল, এবং সিপাহী বিদ্রোহের ফলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর ক্রাউন মোনার্ক অর্থাৎ যে ব্রিটিশ রাজ, তো তাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছিল। কেননা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেভাবে তারা এই সিপাহী বিদ্রোহটাকে তারা কন্ট্রোল করতে পারেনি, এবং সেই জন্য ব্রিটিশ ক্রাউন তখন ভাবলো, অর্থাৎ ব্রিটিশ গভর্নমেন্ট যে ভাবলো যে ফালতু ফালতু ইস্ট ইন্ডিয়া কোম্পানি কেন থাকবে, যে আমরা এবার ডাইরেক্টলি ইনভলভ হয়ে যাই। তো তখন কি করলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানির দবদবা অর্থাৎ তাদের যে ইয়ে ছিল সেটা আস্তে আস্তে কমিয়ে দিল, এবং তার ফলে কোম্পানির শাসন থেকে চলে এলো একদম ডাইরেক্টলি ব্রিটিশ মোনার্কের অধীনে। ঠিক আছে, ব্রিটিশ মোনার্কের অধীনে একদম ডাইরেক্টলি চলে এলো। এইবার ঘটনা হচ্ছে যে এই আসার ফলে কি হচ্ছে, যে পদের নাম পরিবর্তন হচ্ছে। কি হচ্ছে, যে গভর্নর জেনারেল যে পদটা ছিল সেই পদটাকে তুলে দিয়ে কি পদ করা হলো না ভাইসরয়। আর ভাইসরয়ের উপরে থেকে থাকবে সেক্রেটারি অফ স্টেট। সেক্রেটারি অফ স্টেট, এই সেক্রেটারি অফ স্টেট কি করবে না ব্রিটিশ মোনার্কের সঙ্গে ভাইসরয়ের সংযোগ স্থাপন করবে। ঠিক আছে, এই ছিল হচ্ছে 1858 সালের যে অ্যাক্ট ছিল, সেই অ্যাক্টের মাধ্যমে এটা করা হয়েছিল। এরপরে 1861 সালে একটা অ্যাক্ট আসছে, সেটা হচ্ছে কাউন্সিলস অ্যাক্ট, ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্ট 1861 সালে। ও এই প্রশ্নটা ভাইসরয়ের প্রশ্নটা, তাহলে প্রথম ভাইসরয় কি আমাদের লর্ড ক্যানিং। যদি প্রশ্ন আসে লাস্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে, লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কে, কি হবে, লর্ড ক্যানিং উত্তর হবে, এবং তিনি ছিলেন ফার্স্ট ভাইসরয়। ঠিক আছে, এরপর 1861 সালে কি হচ্ছে না কাউন্সিলস অ্যাক্ট, এবং এই কাউন্সিলস অ্যাক্টের মাধ্যমে হাইকোর্ট প্রতিষ্ঠা হয়েছিল কিছু, ক্যালকাটা হাইকোর্ট, বম্বে হাইকোর্ট, মাদ্রাস হাইকোর্ট। আর কি হয়েছিল না গভর্নর্স কাউন্সিল তৈরি হয়েছিল, গভর্নর্স কাউন্সিল। ঠিক আছে, যে গভর্নর কাউন্সিলের উপরে প্রচুর পরিমাণে পাওয়ার দেওয়া হয়েছিল, এবং এরা মেনলি যে রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশন দুটো দিকই দেখতো এর মাধ্যমে। এরপরে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে 1909 সালের মরলে মিন্টো অ্যাক্ট। মরলে মিন্টো, এটা একটা খুব ইম্পর্টেন্ট জায়গা। মরলে মিন্টো কে ছিল, মরলে ছিল যে সেক্রেটারি অফ স্টেট, আর লর্ড মিন্টো ছিল কি তখনকার ভাইসরয়। ঠিক আছে, এইবার এই 1909 সালের মরলে মিন্টো অ্যাক্টের মাধ্যমে কি করা হয়েছিল না সেপারেট ইলেকটোরেটের ব্যবস্থা করা হয়েছিল। এবার সেপারেট ইলেকটোরেট ব্যবস্থাটা কি, যে কোনো মুসলিম ক্যান্ডিডেট তাকে ভোট দেবে কারা না অনলি মুসলিম ভোটার্সরা, আর হিন্দু হিন্দু, মানে এরকম আর কি। যে এই সেপারেট ইলেকটোরেটটা খুব মানে এটাই ছিল হচ্ছে বলতে গেলে এর মধ্যেই ডিভাইড অ্যান্ড রুল। তখন 1905 সালে একটা ঘটনা ঘটেছিল, যে বঙ্গভঙ্গ আন্দোলন কেন হয়েছিল, কারণ না ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ব্রিটিশ মনার্ক সেই সময় বুঝতে পেরেছিল যে আমাদের যদি ভারতবর্ষে থাকতে হয় তাহলে আমাদেরকে হিন্দু মুসলিমদের মধ্যে একটা বাউন্ডারি ক্রিয়েট করতে হবে, একটা ডিভাইড ক্রিয়েট করতে হবে, নইলে এরা যদি ইউনিটিতে থাকে তাহলে আমাদের এখানে বেশি দিন আমরা স্থায়ী হব না, বেশি দিন আমরা এখানে রাজত্ব করতে পারবো না। এবং সেই ক্ষেত্রে কি হলো, বাংলা এই যে আসাম টাসাম যে এনএফআর যে রিজিয়নটা, তখনকার যে পুরো বাংলায় তো বলা হতো বাংলা আসাম, তো এইবার যে ওই জায়গাতে প্রচন্ড পরিমাণে এই হিন্দু মুসলিম তো ছিল, এবং তাদের মধ্যে ডিভাইড অ্যান্ড রুল ক্রিয়েট করার জন্য বঙ্গভঙ্গ করা হয়েছিল। এবং তার পরবর্তীকালে 1909 সালে সেপারেট ইলেকটোরেটের ব্যবস্থা করা হয়, এবং যেখানে হচ্ছে যে এটাই ছিল যে কোনো মুসলিম ক্যান্ডিডেট তাকে মুসলিমে ভোট দেবে,
হিন্দুদের মধ্যে অনেক কিছু ভাগ ভাগ করা ছিল। তো এই এই জিনিসটাই যে সেপারেট ইলেকটোরেট আর রিজার্ভেশন, এর পার্থক্য হচ্ছে এটাই যে সেপারেট ইলেকটোরেটে কি যে ভোটে দাঁড়াবে তাকে তার ধর্মাবলম্বীরাই তাকে ভোট দেবে, তাকে মুসলিমকে মুসলিম, হিন্দুকে হিন্দু। কিন্তু রিজার্ভেশনের ব্যাপারটা সেটা আলাদা। রিজার্ভেশনে কি যে এসসি এসটি ওবিসি যেই হোক না কেন তাকে সবাই ভোট দিতে পারবে। এটা আমি জাস্ট একটা কনসেপ্ট হিসেবে বলছি। এটা এরকমই আর কি, যে আমাদের এখন যে পঞ্চায়েত ইলেকশন বলো বা এমএলএ ইলেকশন, মানে বিধানসভা ইলেকশন, তো মোটামুটি সব জায়গাতেই যে রিজার্ভেশনটা পালিত হয়, তো সেখানে কিন্তু কোনো এসসি এসসিকেই ভোট দেয় না, বা কোনো এসটি এসটিকেই ভোট দেয় না। যে ভোটে দাঁড়াবে সে যেই হোক না কেন তাকে সবাই ভোট দেবে। এখন সেই কনসেপ্টটা নেই, সেপারেট ইলেক্টের কনসেপ্টটা একদমই নেই, থাকার কথাও না। তো আমি রিজার্ভেশন আর সেপারেট ইলেক্টের মধ্যে যে পার্থক্য সেটাই আমি বললাম। এরপরে যেটা ঘটছে সেটা হচ্ছে 1919 সালের মন্টেগু চেমসফোর্ড। তো মন্টেগু সেম মন্টেগু ছিলেন হচ্ছেন ইএস মন্টেগু ওর নাম ছিল। তো সে ছিল হচ্ছে সেক্রেটারি অফ স্টেট, আর চেমসফোর্ড ছিল লর্ড চেমসফোর্ড ছিল তখনকার বড়লাট। এইবার এই যে কি বলবো, যে মন্টেগু চেমসফোর্ড, এই মন্টেগু চেমসফোর্ড এটা খুব ইম্পর্টেন্ট আইন। কেন আইন? তার কারণটা হচ্ছে কি, যে এই মন্টেগু চেমসফোর্ডের কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল। কি কি পয়েন্ট ছিল? ফার্স্ট পয়েন্টটা ছিল সেটা হচ্ছে যে ডায়ার্কি মানে কি, দ্বৈত শাসন। দ্বৈত শাসন বলতে কি বোঝায়, যে আমাদের এখন যেরকম কি সেন্ট্রাল আর স্টেট বলা হয়, এখন আমাদের কি সেন্ট্রাল স্টেট, তখন ছিল সেন্ট্রাল আর প্রভিন্সিয়াল। ঠিক আছে, এই দুটো সেই সময় ক্রিয়েট করা হয়েছিল। যে প্রভিন্সিয়াল কিছু জায়গা, মানে সেন্ট্রাল বলতে একটা সেন্ট্রাল হিসেবে থাকবে, আর একটা প্রভিন্সিয়াল। এদের বাজেটটাও সিমিলার করা হয়েছে। অর্থাৎ প্রভিন্সিয়াল মানে স্টেট, এখনকার যে আমরা বলি যে মুখ্যমন্ত্রী বা স্টেট যেটা বলি রাজ্য, তো সিমিলারলি তখন ওই প্রভিন্সিয়াল বলেই ছিল। এবার এই প্রভিন্সিয়াল এদের আলাদা বাজেট থাকবে, এদের আলাদা রেভিনিউ, এবং এরা খরচাপাতি সে নিজের মতো করতে পারবে। সেন্ট্রালেরও তাই। এবার কিছু কিছু ক্ষেত্রে কি হতো, যে এখান থেকে কিছু পারমিশন এখানে নিতে হতো সেন্ট্রালের থেকে। সেন্ট্রালে কি ছিল, বড়লাট ছিল সেই সময় লর্ড। এটা গেল। 2 নম্বর কি ছিল, যে একটা সেন্ট্রাল লেজিসলেচার করা হয়েছিল। ঠিক আছে, তো সেখানে কি করা হলো, দুটো ভাগ করা হয়েছিল, এবং দুটো ভাগের মধ্যে কি ছিল, যেটা কাউন্সিল অফ স্টেট ছিল, আর একটা ছিল কি লেজিসলেটিভ অ্যাসেম্বলি। এইবার কি হচ্ছে, এটা ছিল উচ্চকক্ষ, এটা ছিল নিম্নকক্ষ। আমাদের এখন সিমিলারলি আমাদের উচ্চকক্ষ কি রাজ্যসভা, আর নিম্নকক্ষ কি লোকসভা। এটা তখন থেকেই কিন্তু শুরু হয়েছিল, উচ্চকক্ষ নিম্নকক্ষ যে কনসেপ্টটা। ঠিক আছে, এটা গেল। এই যে সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলি ছিল, তো সেখানে ইলেকশন অবশ্যই হতো। বেশ কিছু ইলেক্টেড নির্বাচিত হতেন, আর বেশ কিছু কি এমনি সিলেক্টেড হতেন, তাই তো। তো এইবার এই যে জিনিস, এই দুটোকেই যেহেতু বাই ক্যামেরাল বলা হয়, বাই ক্যামেরাল লেজিসলেচার, বাই ক্যামেরাল দ্বিকক্ষ বিশিষ্ট, যেটা এখন আমরা দেখতে পাই। তো মেনলি মন্টেগু চেমসফোর্ডের যে কি বলবো একটা ছিল, সেই অ্যাক্টের মাধ্যমে মেনলি এগুলোই ছিল। ঠিক আছে, এই সেন্ট্রাল আর প্রভিন্সিয়াল, এটাই হচ্ছে মেন ডায়ার্কি সিস্টেম, এবং এখানে কাউন্সিল অফ স্টেট এবং বাইক্যামেরাল লেজিসলেটিভ অ্যাসেম্বলি থাকবে। এরপরে এই 1919 সালের যে এই মন্টেগু চেমসফোর্ড, এটা কতটা ফ্রুটফুল হয়েছে এবং এর নেক্সট কি করা যায় সেটা জানার উদ্দেশ্যে 1927 সালে লর্ড জন সাইমন বলে একজন ব্যক্তি, তিনি ভারতে আসেন দেখার জন্য, এবং তিনি 1930 সালে তার রিপোর্ট জমা দেন। এই রিপোর্টের ভিত্তিতেই ভারতবর্ষে যে পরবর্তী যে ল, অর্থাৎ 1935 যে ভারত শাসন আইন, সেইটা এই লয়ের ভিত্তিতেই তৈরি হয়েছিল। এর মধ্যে একটা জিনিস ঘটেছিল, সেটা হচ্ছে যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 1929 সালের ডিসেম্বর মাসে
ঠিক আছে। লাহোর অধিবেশনের রাভি নদীর তীরে প্রথম পতাকা মানে তিরঙ্গা পতাকা ওড়াই আনফোল্ড করে কে না, জওয়াহরলাল নেহেরু। এবং তিনি এবং তার ফলে কি হলো যে ভারতবর্ষ আগে ডোমিনেন্স স্ট্যাটাসের পক্ষে ছিল। ডোমিনেন্স স্ট্যাটাস, এই এই কনসেপ্ট আবার কি ডোমিনেন্স স্ট্যাটাস? ডোমিনেন্স স্ট্যাটাসের কনসেপ্ট হচ্ছে যে আমাদের হেড অফ স্টেট কে থাকবে না, ব্রিটিশ মনার্ক থাকবে, আর এখানে আমাদের স্বায়ত্তশাসন চলবে। মানে আমরা এখানে অটোনোমাস, আর আমাদের হেড অফ স্টেট থাকবে কে না, ব্রিটিশ। এবার তার আন্ডারে আমাদের ভারতবর্ষে চলবে। এখন যেরকম এখন এই সেম সিমিলার জিনিসটা আছে কানাডাতে দেখতে পাওয়া যায়, অস্ট্রেলিয়াতে দেখতে পাওয়া যায়। কেন একটা হাসি না, মানে একটা ফানি জিনিস যে এখন অস্ট্রেলিয়া হেড অফ স্টেটকে না ব্রিটিশ মনার্ক, এখন বোধহয় চার্লস III আছেন। কানাডারও সেম, আমাদের যেরকম হেড অফ স্টেটকে প্রেসিডেন্ট, ঠিক সিমিলারলি ওদের হেড অফ স্টেট হচ্ছে মনার্ক, ব্রিটিশের মনার্ক, ইউকের মনার্ক কিন্তু, অর্থাৎ ইউকের অধীনে কিন্তু ওরা এখনো আছে বলা যেতে পারে একদিক থেকে। হ্যাঁ, ঠিক সিমিলার ডোমিনেন্স স্ট্যাটাস বলতে এটাই বোঝায় যে আমাদের যে হেড অফ স্টেট থাকবে সে হচ্ছে ব্রিটিশ মনার্ক থাকবে, আর নিচে আমাদের এখানে প্রধানমন্ত্রী, তারা এখান থেকে নির্বাচিত হবে। কিন্তু 1930 সালের ওই লাহোর অধিবেশনের পরে এটাই ডিসিশন নেওয়া হয়েছিল যে ভারতবর্ষ কি চাই, পূর্ণ স্বরাজ চাই, পূর্ণ স্বরাজ। এছাড়া ডোমিনেন্স স্ট্যাটাসে কোনো কাজ হবে না, আমার চাই পূর্ণ স্বরাজ। তো তার ফলে কি হলো, এবং তার পরবর্তীতে 1935 সালে হচ্ছে ভারতবর্ষে যে এই ভারত শাসন আইন, সেই ভারত শাসন আইন এলো। এবং এই ভারত শাসন আইনে কি বলা হবে না, ফেডারেল স্ট্রাকচারের তৈরির কথা সর্বপ্রথম এই ভারত শাসন আইনেই বলা হয়েছিল। ফেডারেল স্ট্রাকচার, ফেডারেল বডিজ, ঠিক যেমন আমাদের ভারতবর্ষ এখন যেমন ফেডারেল স্ট্রাকচারের মধ্যেই পড়ে, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শুড বি ইউনিয়ন অফ স্টেটস, মানে এটা ফেডারেলিজমের মধ্যেই পড়ে, আমাদের যে শিডিউল আছে সেখানে। তো যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। এবং এই যে 1919 সালের যে মন্টেগু চেমসফোর্ড, তার ম্যাক্সিমামটাই এই ভারত শাসন আইনের মধ্যে যুক্ত করা হয়েছিল। বাইক্যামেরাল লেজিসলেচার বলা হোক বা যা কিছুই বলা হোক না কেন, মোটামুটি এরকমই ছিল। এরপরে কি হচ্ছে যে আমাদের 1942 সালে আর একটা জিনিস, যে আমাদের যে সংবিধান রচিত হয়েছিল সেই সংবিধানের কিন্তু ব্লু প্রিন্ট কিন্তু এই 1935 সালের ভারত শাসন আইনের মধ্যেই কিন্তু সেটা ছিল, ব্লু প্রিন্টটা, যে ভারত কিরকম হবে, বাইক্যামেরাল লেজিসলেচার হবে, পার্লামেন্ট থাকবে, হ্যান থাকবে, ট্যান থাকবে, এইগুলো সমস্ত কিন্তু 1935-এর এই অ্যাক্টের মধ্যেই ছিল। এর পরবর্তীতে 1942-তে ক্রিপস মিশন আসছে। ক্রিপস মিশনের এদের টার্গেট ছিল কি, এরা বলেছিল যে একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, গণপরিষদ তৈরি হবে, আর কি ডোমিনেন্ট স্ট্যাটাস দেওয়া হবে, যেটা কখনোই দেওয়া হয়নি, আর ইন্ডিয়া মেনেও নিত না। এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন চলছে সেই সময় ভারতকে টোপ দেওয়া হয়েছিল। পরবর্তীতে ব্রিটিশ 1945-এ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেল, এবং তার ফলে 1946-এ ক্যাবিনেট মিশন ভারতবর্ষে এলো। ক্যাবিনেট মিশনে 3জন লোক ছিলেন, স্যার পেথিক লরেন্স, এভি আলেকজান্ডার এবং পেথিক লরেন্স, স্যার স্ট্যাফোর্ড ক্রিপস। ওই লোক আবার এসেছিল সেই সময়, আর কে, এভি আলেকজান্ডার। তো সেই সময় ক্লিমেন্ট এটলি ছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী, সেই আর কি ভারতবর্ষে এই ক্যাবিনেট মিশনকে পাঠায়। কি জন্য না, ভারত স্বাধীনতার জন্য কতটা রেডি এবং কত তাড়াতাড়ি ভারতবর্ষকে স্বাধীনতা দেওয়া যায় সেটা গঠনের জন্য। এবং ক্যাবিনেট মিশনের পরপরই আমাদের যে গণপরিষদ, ঠিক আছে, সেটা গঠিত হলো। আমাদের যে গণপরিষদ, সেই গণপরিষদ গঠিত হলো, এবং তারপরেই আস্তে আস্তে আমাদের সংবিধান রচিত হওয়া শুরু হলো। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি একটা জিস্ট। আমি খুব সংক্ষেপে বলার চেষ্টা করেছি, জানি না কেমন লাগতে পারে। তো মোটামুটি এই হচ্ছে জিস্ট 1498 থেকে এই 1947 পর্যন্ত, 46 পর্যন্ত, এবং তারপরে মাউন্টব্যাটেন প্ল্যান আসবে, ভারত শাসন আইন আসবে 1947-এ, যে আইনের মাধ্যমে ভারতবর্ষকে স্বাধীনতা প্রদান করা হয়েছিল। তো আমাদের যে পলিটি, দ্য কনস্টিটিউশন, এই কনস্টিটিউশন মানে খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট, প্রচন্ড ইন্টারেস্টিং।
এবং এই কনস্টিটিউশনে ঢোকার আগে আমাদের সবসময় এই হিস্ট্রিটা পড়ে রাখা বেশ প্রয়োজন। এই হিস্ট্রিটা পড়লে আমাদের যে অ্যানশিয়েন্ট হিস্ট্রি সেটা সম্পর্কে আমাদের মিডিয়াভাল হিস্ট্রি সেটা সম্পর্কে আমাদের একটা ধারণা চলে আসে। এবং এই ঘটনাগুলো, এই কাহিনীগুলো যদি মনে রাখা যায় তাহলে পরীক্ষাতে স্কোর করতে অনেক সুবিধা হয়। অনেক প্রশ্ন থাকে যে প্রশ্নগুলো আমরা হয়তো প্রথম চান্সে নাও পারতে পারি, কিন্তু গেস করলে কিন্তু আমরা যেহেতু ভাবি আমরা কিন্তু অবশ্যই করতে পারবো। কনস্টিটিউশন হচ্ছে তেমনই একটা সাবজেক্ট যেটা প্রচন্ড ইন্টারেস্টিং সাবজেক্ট, এবং এই সাবজেক্টে যদি একটু ভালো করে পড়া যায়, একটু বুঝে বুঝে পড়া যায়, তাহলে কিন্তু অনেক কিছু হতে পারে। ঠিক আছে, আপাতত এই ভিডিওর মাধ্যমে এই ভিডিওটা এখানে আমি স্টপ করছি। নেক্সট আমি আরো অন্যান্য অনেক ভিডিও নিয়ে আসবো আস্তে আস্তে। আমার খুব ইচ্ছা আছে যে আমি যেভাবে পড়াশোনা করেছি, যেভাবে পড়াশোনা করি, আমি সেভাবেই অন্যকেও সেভাবেই যেন সেইভাবে জ্ঞানটা দিতে পারি। আর জিকে বা জিএস এটা হচ্ছে একটা খুব সমুদ্র, মানে এই সমুদ্র যে কোনো পরীক্ষার ক্ষেত্রে জিকে জিএস একটা বিশাল বড় সমুদ্র। কোথা থেকে প্রশ্ন আসবে কেউ জানে না, যে কোশ্চেন সেট করে সেও জানে না যে কোথা থেকে প্রশ্ন সেট করতে হয় বা করতে হবে তাকে। তো তো সেই জন্য এখানে তো কমন বা সাজেশন, আমি এই দুটো শব্দকে একটু অপছন্দই করি, কেননা জিএস আর জিকে একটা খুব ইন্টারেস্টিং জিনিস। এটা যদি আমরা ভালো করে একটু বুঝে বুঝে পড়ি, সাবজেক্ট বাই সাবজেক্ট, চ্যাপ্টার বাই চ্যাপ্টার, আমরা অনেক কিছু জানতে পারি এবং সেটা আমাদের নিজেদের জীবন গঠনে খুবই সাহায্য করে বা সাহায্য করবে। তো আজকে আমি এখানেই থামছি, দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।